দেখেন, আজকের প্রশ্নে আছে হচ্ছে পূবালী লিমিটেড প্রডিউসড 25,000 units of product during the year 2012. 20,000 units were sold at Taka 250 per unit. Cost of this product was, এখানে বলছে যে হচ্ছে প্রোডাকশন ইউনিট হয়েছে 25,000 ইউনিট প্রোডাকশন করা হয়েছে, কিন্তু সেলস করা হয়েছে 20,000 ইউনিট, 250 টাকা করে পার ইউনিটের ভ্যালু। এবং প্রোডাক্টটা তৈরি করতে আরো যা যা কস্টিং হয়েছে সেটা হচ্ছে ম্যাটেরিয়ালের জন্য খরচ হয়েছে 7 লক্ষ টাকা, ডিরেক্ট লেবার খরচ হয়েছে 5 লক্ষ টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে দুইটা খরচ রয়েছে, একটা হচ্ছে ফিক্সড 1.5 লক্ষ টাকা এবং ভ্যারিয়েবল হচ্ছে 1,25,000 টাকা। এবং তারপরে বলে দেওয়া আছে মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দ্য ইয়ার অ্যামাউন্টেড টু টাকা 1 লাখ আর ফিক্সড, মানে মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ফিক্সড এক্সপেন্স হয়েছে হচ্ছে 1 লক্ষ টাকা। এবং আমাদেরকে বলেছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ইউজিং অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ডিরেক্ট কস্টিং। মানে আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে দুইটা মেথডে, একটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথডে আর একটা হচ্ছে ডিরেক্ট কস্টিং মেথডে। দ্বিতীয় নম্বরে বলেছে প্রিপেয়ার এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আচ্ছা, প্রশ্নটা কি সবাই বুঝতে পেরেছেন? একটু রেসপন্স করবেন যে প্রশ্নের মধ্যে কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা। প্রোডাকশন ইউনিট দেওয়া আছে 25,000, সেলস দেওয়া আছে 20,000, যেখানে প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 250 টাকা করে এবং প্রোডাক্ট তৈরি করতে আরো যা যা খরচ হয়েছে সেটার বিবরণটা দেওয়া আছে। প্রশ্নে কি কারো কোনো সমস্যা আছে? আমাকে একটু রেসপন্স করবেন, আর সমস্যা না থাকলেও রেসপন্স করবেন। না ভাই, সমস্যা নেই। আচ্ছা, এবার তাহলে রুলস এর মাধ্যমে হচ্ছে অঙ্কটা শুরু করব। তো দেখেন, 1 নম্বর রুলস ছিল যে আমাদের অঙ্কে 4টা ইউনিট আছে কিনা এটাকে দেখতে হবে আমাদেরকে। 4টা ইউনিট কি কি? একটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, প্রোডাকশন ইউনিট, সেলস ইউনিট এবং এন্ডিং ইনভেন্টরি। তো আমাদের অঙ্কে কিন্তু ওপেনিং ইনভেন্টরি দেওয়া নেই। প্রোডাকশন ইউনিট দেওয়া আছে 25,000 ইউনিট। যে প্রোডাকশন ইউনিট কিন্তু দেওয়া আছে 25,000 ইউনিট এবং সেলস ইউনিট দেওয়া আছে 20,000 ইউনিট, এই দুইটা ইনফরমেশনই দেওয়া আছে। কিন্তু আদার্স যে ওপেনিং ইনভেন্টরি ইন ইউনিটস এটাও দেওয়া নাই, এন্ডিং ইনভেন্টরি ইন ইউনিটস এটাও দেওয়া নাই। তো নিচে লেখা ছিল যে উপরোক্ত 4টি ইউনিটস এর কোনো একটি না থাকলে সেটি ওয়ার্কিং করে নির্ণয় করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে একই অঙ্কে যদি ওপেনিং এবং এন্ডিং ইনভেন্টরি উভয়টি দেওয়া না থাকে তাহলে ওপেনিং ইনভেন্টরিকে শূন্য ধরে নিম্নোক্ত সূত্র অনুযায়ী এন্ডিং ইনভেন্টরিটা বের করতে হবে। যে এখানে সূত্রটা দেওয়া আছে। তো আমাদের এই অঙ্কে কিন্তু ওপেনিং ইনভেন্টরিও নাই, ইনভিনিং ইনভেন্টরিও নেই। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ওপেনিং ইনভেন্টরিকে শূন্য ধরে এন্ডিং ইনভেন্টরিটা ক্যালকুলেশন করতে হবে। তো আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে দেখেন ওয়ার্কিং করা হচ্ছে ক্যালকুলেশন অফ এন্ডিং ইনভেন্টরি ইন ইউনিটস। তো এন্ডিং ইনভেন্টরি ইন ইউনিটস বের করার জন্য সূত্র হচ্ছে ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। তো আমাদের অঙ্কে যেহেতু ওপেনিং ইনভেন্টরি দেওয়া নেই, এন্ডিংও দেওয়া ছিল না, দ্যাটস আমরা কি করব, প্রথমত হচ্ছে ওপেনিং ইনভেন্টরিকে শূন্য ধরবো। এরপরে প্রোডাকশন ইউনিট দেওয়া আছে 25,000 ইউনিট এবং সেলস ইউনিট দেওয়া আছে 20,000 ইউনিট, এটাকে ক্যালকুলেশন করলে 5,000 ইউনিটস এসেছে। এটা হচ্ছে আমাদের এন্ডিং ইনভেন্টরি। আপনারা সবাই একটু বলবেন তো যে এতটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা, যে আমরা কিভাবে। বুঝতে পারছি ভাই। আচ্ছা, জি ভাইয়া। তাহলে আমরা 4টা ইউনিটই পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে দুইটা মেথডে, একটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং আর একটা হচ্ছে ডিরেক্ট কস্টিং। তো প্রথমে হচ্ছে আমরা অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী করব। তো আমরা তার আগে হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর যেই ছকটা দেখেছিলাম এটা দেখে দেখে করব। তো প্রথমে দেখেন সেলস দেওয়া আছে, যে প্রথমে সেলস এর টাকাটা বের করতে হবে। তো আমরা প্রথমে সেলস এর টাকাটা বের করব। সেলস হচ্ছে 20,000 ইউনিট, যেটা প্রতি ইউনিটের সেলস প্রাইস ছিল হচ্ছে 250 টাকা করে।
তো 20,000 গুণ 250 টাকা দিলে হয় হচ্ছে 50 লক্ষ টাকা। এরপরে আমাদেরকে কি করতে হবে? এরপরে আমাদেরকে করতে হবে হচ্ছে লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে কি কি আসবে? ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ওভারহেড আর ফিক্সড ওভারহেড। এই ভ্যারিয়েবল ওভারহেড বলতে ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কেই বোঝানো হয়ে থাকে। তো আমাদের অঙ্কে দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল দেওয়া আছে, ডিরেক্ট লেবার দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড এর ভিতরে ভ্যারিয়েবলটাও দেওয়া আছে, ফিক্সডটাও দেওয়া আছে। তার মানে এই চারটাই খরচই আমাদের এখানে চলে আসবে। তো ম্যাটেরিয়াল আছে 7 লক্ষ, ডিরেক্ট লেবার আছে হচ্ছে 5 লক্ষ, ভ্যারিয়েবল ওভারহেড আছে হচ্ছে 1,25,000 এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে হচ্ছে 1,50,000। তো এই টোটালটাকে আমরা যোগ করলাম, যোগ করলে যে 14,75,000 টাকা হলো, এটাই হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট। এই যে এখানে দেখেন, এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট, আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্ট অলরেডি বের করে ফেলছি। এরপরে ম্যানুফ্যাকচারিং কস্টের পরে কি করতে হবে? ওপেনিং ইনভেন্টরিকে যোগ করতে হবে এবং এন্ডিং ইনভেন্টরিকে বিয়োগ করতে হবে। তো ওপেনিং ইনভেন্টরি বের করার সূত্র হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্টকে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করতে হবে এবং ওপেনিং ইনভেন্টরি দিয়ে গুণ করতে হবে। তো দেখেন, এখানে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট বের হয়েছে 14,75,000। তো 14,75,000-কে আমরা ভাগ করবো প্রোডাকশন ইউনিট দিয়ে। প্রোডাকশন ইউনিট কত আছে? 25,000 ইউনিট আছে। তাই হচ্ছে আমরা কি 14,75,000-কে, হ্যাঁ, বলতেছি কি এই যে ওপেনিং ইনভেন্টরি এটা যদি আমরা ওয়ার্কিং করে বেরোই নি তাহলে হবে না, নাকি এখানেই দেখাতে হবে? এখানে দেখিয়ে নিলে আপনি তো ওয়ার্কিং করতে হচ্ছে না। এখন আপনি যদি আলাদা করে ওয়ার্কিং করে বের করেন তাহলেও হবে, সমস্যা নেই। কিন্তু এখানে অঙ্কের পাশেই দিয়ে দেওয়া যাচ্ছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমরা ওয়ার্কিং করে বের করছি না। আপনি যদি চান যে না এটা আমি আলাদা করে করবো তাহলে করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা। ওকে, তাহলে দেখেন ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 14,75,000। এটাকে ভাগ করতে হবে প্রোডাকশন ইউনিট দিয়ে। প্রোডাকশন ইউনিট আছে হচ্ছে 25,000 ইউনিট। তাই হচ্ছে আমরা কি করলাম, 14,75,000-কে 25,000 দিয়ে ভাগ করলাম এবং গুণ করতে হবে ওপেনিং ইনভেন্টরি দিয়ে। তো আমাদের এই অঙ্কে কিন্তু ওপেনিং ইনভেন্টরি ছিল না, দ্যাটস ওয়াই আমরা ওপেনিং ইনভেন্টরিকে শূন্য ধরেছিলাম। তাই হচ্ছে আমরা এটাকে শূন্য দিয়ে গুণ করলাম। তো শূন্য দিয়ে গুণ করলে উত্তর আসে হচ্ছে শূন্য, তাই এখানে কোনো ভ্যালুস বসানো হয়নি। এবার দেখেন 14,75,000 টাকা দিয়ে টাকার সঙ্গে শূন্য যোগ করলে তো কিছুই যোগ হবে না, 14,75,000 টাকাই থাকবে। এরপরে বাদ দিতে হবে এন্ডিং ইনভেন্টরি। তো এন্ডিং ইনভেন্টরি বের করার সূত্রটাও হচ্ছে সেম একই, যে ম্যানুফ্যাকচারিং কস্টকে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করতে হবে এবং এন্ডিং ইনভেন্টরি দিয়ে গুণ করতে হবে। তো দেখেন আমরা 14,75,000-কে প্রোডাকশন ইউনিট 25,000 দিয়ে ভাগ করলাম এবং এন্ডিং ইনভেন্টরি যেটা হচ্ছে আমরা ওয়ার্কিং এর মাধ্যমে বের করেছি 5,000 ইউনিট, এই 5,000 দিয়ে গুণ করেছি। তো গুণ করলে আমাদের ভ্যালুস আসলে হচ্ছে 2,95,000 টাকা। এটা হচ্ছে আমাদেরকে লেস করতে হবে, মানে বিয়োগ করতে হবে। তো আমরা কি করলাম, 14,75,000 থেকে 2,95,000 বিয়োগ করলাম, বিয়োগ করলে 11,80,000 টাকা হলো। তো দেখেন এখানে অ্যাড অ্যাড করা হলো, আমরা ছকের মাধ্যমে দেখতে পাচ্ছি ওপেনিং ইনভেন্টরিকে যোগ করা হয়েছে এবং লেস করা হয়েছে এন্ডিং ইনভেন্টরি। এই দুইটা ক্যালকুলেশন আমাদের শেষ। এরপরে আছে হচ্ছে অ্যাড অথবা লেস আন্ডার অথবা ওভার অ্যাপ্লাইড অফ উইথ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এই সম্পর্কে আমাদের অঙ্কে এখন কোনো ইনফরমেশন নাই, তাই হচ্ছে আমরা এটা দিয়ে কাজ করতে পারছি না। ঠিক একইভাবে অ্যাড অথবা লেস আনফেভারেবল এবং ফেভারেবল ভ্যারিয়েবল ভ্যারিয়েন্স, এই ইনফরমেশনও আমাদের অঙ্কে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই দুইটাকে আর নিয়ে আসতে পারছি না। তাহলে এখান থেকে যেটা আসতেছে এটাই হচ্ছে আমাদের গ্রস প্রফিট, মানে হচ্ছে সেলস থেকে ম্যানুফ্যাকচারিং কস্ট বের করলাম, এরপরে এই সবগুলোকে মাইনাস করার পরে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের গ্রস প্রফিট। তো দেখেন আমাদের এখানে এই সবগুলোকে ই করার পরে 11,80,000 টাকা হলো এবং 50 লক্ষ টাকা দিয়ে 11,80,000 টাকাকে বিয়োগ করলে যেই 38,20,000 টাকা হলো, এটাই হচ্ছে আমাদের গ্রস প্রফিট। আমরা কি সবাই গ্রস প্রফিটটার ক্যালকুলেশন সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া।
ওকে, আচ্ছা, এরপরে আবার ছকে চলে যাই। ছকে দেখা যাচ্ছে কি যে গ্রস প্রফিট বের হয়ে গেছে, এরপরে হচ্ছে আমাদেরকে লেস করতে হবে মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ভ্যারিয়েবলটাকেও এবং ফিক্সড এই দুইটাকে যোগ করে হচ্ছে একসঙ্গে বাদ দিয়ে দিতে হবে। তো আমাদের অঙ্কে চলে যাই। অঙ্কে দেখেন আমাদের মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দ্য ইয়ার অ্যামাউন্টেড টু টাকা 1 লক্ষ আর ফিক্সড। শুধুমাত্র কিন্তু ফিক্সডটা দেওয়া আছে, ভ্যারিয়েবল কোনো মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া নাই। তো যেহেতু হচ্ছে ভ্যারিয়েবল কিছু দেওয়া নাই, তাই হচ্ছে এখানে কোনো অ্যামাউন্ট বসানো হয় নাই, শূন্য রাখা হয়েছে। আর ফিক্সড রেটটা দেওয়া আছে হচ্ছে 1 লক্ষ টাকা, তাই এই 1 লক্ষ টাকা এখানে লেখা হয়েছে, দুইটাকে যোগ করলে 1 লক্ষ টাকা হলো। এবার কি করলাম, গ্রস প্রফিট থেকে এই মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কে বিয়োগ করলাম, বিয়োগ করলে যেটা আমরা পেলাম সেটাই হচ্ছে আমাদের নিট ইনকাম। আমরা কি সবাই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। এটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট অ্যাবজর্পশন কস্টিং পদ্ধতি অনুযায়ী শেষ হলো। যে আমাদের ইনকাম স্টেটমেন্টে আমরা দেখতে পেলাম আমাদের নিট ইনকাম হচ্ছে 37,20,000 টাকা। এই টেবিলটায় কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আর না থাকলেও রেসপন্স করবেন, তাহলে পরবর্তী মেথডে চলে যাবে। না ভাই। ওকে, তাহলে এবার হচ্ছে আমাদের দ্বিতীয় মেথডটা করতে হবে, সেটা হচ্ছে ডিরেক্ট কস্টিং। তো ডিরেক্ট কস্টিং এবং ভ্যারিয়েবল কস্টিং দুইটাই কিন্তু সেম, যে ইন দ্য বুকস অফ পুবালি লিমিটেড ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভ্যারিয়েবল অর ডিরেক্ট কস্টিং। ডিরেক্ট কস্টিং বললেও আপনারা এই ছক পড়বেন, এবং যদি বলা হয় ভ্যারিয়েবল কস্টিং তাহলেও এই সেম ছকেই করবেন, যে ভ্যারিয়েবল এবং ডিরেক্ট দুইটাই হবে হচ্ছে সেম, এটা হচ্ছে সিমিলার। এবার দেখেন এটা অনুযায়ী যদি আমরা করি, এখানে কি বলছে, প্রথমে অ্যাজ ইউজুয়াল সেলস আসবে। সেলসটা আগে আমাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে। তো সেলস অ্যাজ ইউজুয়াল সেম, যে সেলস হয়েছে 20,000 ইউনিট, 250 টাকা করে, 50 লক্ষ টাকা। এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে আমাদের লেস করতে হবে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। একটু আগে আমরা যেটা করলাম সেটা, এটার নাম ছিল কস্ট অফ গুডস সোল্ড, আর এখানে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এখানে হচ্ছে তিনটা খরচ আসবে: ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভ্যারিয়েবল ওভারহেড। তো দেখেন আমাদের এই অঙ্কের ম্যাটেরিয়াল আছে, লেবার আছে এবং ফ্যাক্টরি ওভারহেড আছে দুইটা, একটা আছে ফিক্সড, একটা আছে ভ্যারিয়েবল। এখানে শুধুমাত্র ভ্যারিয়েবলটা আসবে। তো আমরা কি করলাম, লেস ভ্যারিয়েবল কস্ট অফ গুড সোল্ড, ম্যাটেরিয়াল লিখলাম 7 লক্ষ, ডিরেক্ট লেবার লিখলাম 5 লক্ষ, ভ্যারিয়েবল ওভারহেড লিখলাম হচ্ছে 1,25,000। এটা করার পরে যেটা যোগ করে আমরা পেলাম, এইটার নাম হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। আচ্ছা, এটা লাকি থাকুক। তো এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হয়েছে হচ্ছে 13,25,000 টাকা। এরপরে কি করতে হবে, সেম একই জিনিসই করতে হবে, অ্যাড করতে হবে ওপেনিং ইনভেন্টরি এবং লেস করতে হবে এন্ডিং ইনভেন্টরি। তো ওপেনিং ইনভেন্টরি বের করার সূত্র হচ্ছে, দেখেন এইটার কিন্তু পূর্বের নাম ছিল হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট, আর যখন ভ্যারিয়েবল মেথডে করছি তখন হচ্ছে এটার নাম হচ্ছে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। তো কি করতে হবে, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টকে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করতে হবে। তো এখানে দেখেন আমাদের ওপেনিং ইনভেন্টরিতে কি করতে হবে, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টকে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করতে হবে এবং ওপেনিং ইনভেন্টরি দিয়ে গুণ করতে হবে। তো সেম একই অনুযায়ী আমরা এখানে করে ফেলবো, যে আমাদের ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট এসেছে 13,25,000 টাকা। তো 13,25,000 টাকাকে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করলাম 25,000 টাকা, 25,000 ইউনিট দিয়ে, এবং গুণ করলাম ওপেনিং ইনভেন্টরি। তো আমাদের অঙ্কে তো ওপেনিং ইনভেন্টরি ছিল না, আমরা জিরো ধরেছিলাম। সেম একই অনুযায়ী এটা শূন্য এসেছে, তাই হচ্ছে 13,25,000-এর সঙ্গে শূন্য যোগ করলে ওই একই আসে, 13,25,000 টাকা। এরপরে এন্ডিং ইনভেন্টরি সেম একই স্টাইলেই বের করতে হবে।
ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 13,25,000, একে ভাগ করতে হবে প্রোডাকশন ইউনিট 25,000 দিয়ে, এবং গুণ করতে হবে এন্ডিং ইনভেন্টরি 5,000 ইউনিট দিয়ে। তো 5,000 ইউনিট দিয়ে গুণ করলে আমাদের আসতেছে হচ্ছে 2,65,000। তো আমরা কি করব, এবার 13,25,000 থেকে 2,65,000 বাদ দিব। বাদ দিলে 10,60,000 হয়। এবার আমরা একটু ছকে চলে যাব। দেখেন, ছকে এখানে অ্যাড করা শেষ, লেস করাও শেষ। এরপরে অ্যাড অথবা লেস আছে হচ্ছে আনফেভারেবল অথবা ফেভারেবল ভ্যারিয়েবল ভ্যারিয়েন্স। তো এই ইনফরমেশনটা হচ্ছে আমাদের অঙ্কে দেওয়া নাই। তার মানে আমরা যেটা পাচ্ছি ওইটাই হচ্ছে আমাদের গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তো এই যে এখানে যে ইনফরমেশনটা আমরা পেলাম, 50 লক্ষ থেকে 10,60,000 টাকা বাদ দিলে যেটা থাকে এটা হচ্ছে আমাদের গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। আমরা কি এই গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। আচ্ছা, এরপরে আবারও হচ্ছে আমরা ছকে চলে যাব। ছকে যে দেখতে পাচ্ছি গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ দেওয়া হচ্ছে ভ্যারিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো আমরা একটু প্রশ্নে চলে যাই। দেখেন, মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দ্য ইয়ার অ্যামাউন্টেড 1,00,000 টাকার ফিক্সড। আমাদের কিন্তু শুধুমাত্র ফিক্সড এর অ্যামাউন্টটা দেওয়া আছে, ভ্যারিয়েবল এর কিন্তু কোনো অ্যামাউন্ট দেওয়া নেই। যেহেতু কোনো অ্যামাউন্ট দেওয়া নেই, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে ভ্যারিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কে শূন্য ধরা হয়েছে। তো 39,40,000 থেকে শূন্য বাদ দিলে 39,40,000ই থাকে। এইটাই হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। এরপরে আমাদেরকে কি করতে হবে? এরপরে হচ্ছে করতে হবে লেস করতে হবে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কোনটা কোনটা? ফ্যাক্টরি ওভারহেড এর ফিক্সড কস্ট এবং মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এর ফিক্সড কস্ট। এই দুইটাই কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে। দেখেন, এই যে ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে ফিক্সড বলতে একটা খরচ দেওয়া আছে 1,50,000 টাকা, আর মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এরও হচ্ছে 1,00,000 টাকা ফিক্সড দেওয়া আছে। এই দুইটাকে যোগ করে এবার বাদ দিয়ে দিতে হবে। তো দেখেন, ফিক্সড কস্টের ভিতর ফ্যাক্টরি ওভারহেড 1,50,000 টাকা এবং মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 1,00,000 টাকা, টোটাল হচ্ছে 2,50,000 টাকা। তো 39,40,000 থেকে 2,50,000 বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে 36,90,000। এইটাই হচ্ছে আমাদের নেট ইনকাম। আমরা কি সবাই ইনকাম স্টেটমেন্ট, ভ্যারিয়েবল অথবা ডিরেক্ট কস্টিং এর এই ছকটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এবার দেখেন, এরপরে এরপরে বলেছে কি আমাদের একটা রিকনসিলেশন স্টেটমেন্ট তৈরি করতে। তো এবার হচ্ছে আমাদের কাজ রিকনসিলেশন স্টেটমেন্ট তৈরি করতে হবে ইন দ্য বুকস অফ পুবালি লিমিটেড। রিকনসিলেশন স্টেটমেন্ট, তো রিকনসিলেশন স্টেটমেন্টের জন্য হচ্ছে একটা ছকের মাধ্যমেই করতে হয়। ডিফারেন্স ইন নেট ইনকাম, নেট ইনকামের পার্থক্যটা বের করতে হবে। কোনটা থেকে কোনটা বাদ দিতে হবে? অ্যাবজর্পশন কস্টিং থেকে ভ্যারিয়েবল কস্টিংটাকে বাদ দিতে হবে। তো নেট ইনকাম অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং কত আছে? এই দেখেন, অ্যাবজর্পশন কস্টিং এর নেট ইনকাম আমাদের ছিল হচ্ছে 37,20,000। তো আমরা 37,20,000 বসালাম। এরপরে এটা থেকে বাদ দিতে হবে হচ্ছে নেট ইনকাম অ্যাজ পার ভ্যারিয়েবল কস্টিং। ভ্যারিয়েবল কস্টিং এর নেট ইনকাম হয়েছে 36,90,000। তো 37,20,000 থেকে 36,90,000 বাদ দিলে থাকে হচ্ছে 30,000। এরপরে ডিফারেন্স ইন ইনভেন্টরি, আমাদের এবার হচ্ছে পার্থক্য বের করতে হবে ইনভেন্টরির ভিতরে। তো ইনভেন্টরি বের করার সূত্রটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি থেকে ওপেনিং ইনভেন্টরিকে বাদ দিতে হবে। অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এর এন্ডিং ইনভেন্টরি এসেছিল কিন্তু আমাদের 2,95,000 টাকা, আর ওপেনিং ইনভেন্টরি ছিল হচ্ছে শূন্য। তো আমরা কি করলাম, 2,95,000 থেকে শূন্য বিয়োগ করলে 2,95,000ই থাকে। এরপরে হচ্ছে ভ্যারিয়েবল কস্টিং এর ক্ষেত্রেও ওপেনিং ইনভেন্টরি ছিল শূন্য এবং এন্ডিং ইনভেন্টরি ছিল হচ্ছে 2,65,000 টাকা। তো 2,65,000 টাকা থেকে ওপেনিং ইনভেন্টরি শূন্য বাদ দিলে 2,65,000 টাকাই থাকে। এবার এই দুটাকে বিয়োগ করলে দেখতে পাচ্ছি 30,000 এসেছে। তো ডিফারেন্স ইন নেট ইনকামও 30,000 এসেছে এবং ডিফারেন্স ইন ইনভেন্টরিও 30,000 এসেছে। এই দুইটা যেহেতু আমাদের মিলে গেছে, তার মানে বুঝতে হবে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। যদি এই
রিকনসিলেশন স্টেটমেন্টের এই দুইটা ভ্যালু যদি না মিলে তাহলে বুঝতে হবে আমাদের অঙ্কের ভিতরে কোথাও না কোথাও কোনো ক্যালকুলেশনে ভুল হয়েছে। যদি ক্যালকুলেশনে ভুল হয় তাহলেই হচ্ছে এখানে এই দুইটার ভ্যালুস হচ্ছে মিলবে না। আর যদি এই দুইটা ভ্যালুস মিলে যায় তাহলে বুঝতে হবে আমাদের অঙ্কটা ঠিক হয়েছে। আমরা কি সবাই রিকনসিলেশন স্টেটমেন্টটা বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি জি ভাইয়া। ভাইয়া, সমস্যা। আচ্ছা, এবার দেখেন, একটা কথা হচ্ছে কি এখানে অঙ্কে আমাদেরকে বলে দিয়েছে প্রথমে ইনকাম স্টেটমেন্ট বের করতে অ্যাবসর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং অনুযায়ী, এবং দ্বিতীয় নম্বরে বলেছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে। দ্যাটস ওয়াই আমরা কি করলাম, প্রথমে দুইটা স্টেটমেন্ট বের করলাম এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে আমরা কি করলাম, রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা তৈরি করলাম। কিন্তু অঙ্কে যদি নাও বলে তারপরেও কিন্তু আমরা কি করব, আমরা আমরা রাফের মাধ্যমে বের করে দেখবো যে আমাদের এইখানে যে ভ্যালুসটা বের হয়েছে এটা মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে আমরা নিশ্চিন্ত হতে পারবো যে আমাদের অঙ্কটা ঠিক হয়েছে। আর যদি না মিলে যায় তাহলে হচ্ছে আমরা বুঝবো যে অঙ্ক কোথাও ভুল হয়েছে, সে সময় আমরা একটু ভালোভাবে চেক করবো। তাহলে আমাদের অঙ্কে বলুক বা না বলুক আমরা কিন্তু সবসময় কি করবো, এই রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা চেক করব। অঙ্কে যদি বলে দেয় তাহলে তো আপনাকে এইভাবে শো করেই দেখাতে হবে। আর যদি অঙ্কে না বলে দেয় সেই ক্ষেত্রে আপনি নিজে একটু ক্যালকুলেশন করে দেখবেন যে এটা আসলে মিলে যাচ্ছে কিনা। বিষয়টাকে আমি সবাইকে ক্লিয়ার করতে পারলাম? জি ভাইয়া। ভাইয়া, এবার হচ্ছে এবার হচ্ছে অঙ্ক সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আচ্ছা, আমি ভাইয়া কয়েকজনকে জিজ্ঞেস। হ্যাঁ বলেন। ভাইয়া এই যে এই অঙ্কের প্রথমে যে ওয়ার্কিং করলাম, এটা কি সব অঙ্কের ক্ষেত্রে করতে হবে? 4টা ইউনিট বের করে নিতে হবে? সব অঙ্কের ক্ষেত্রেই 4টা ইউনিট বের করে নিতে হবে। যদি 4টা ইউনিটের ইনফরমেশন দেওয়া থাকে তাহলে তো আর বের করতে হচ্ছে না। যদি এই 4টা ইউনিটের কোনো একটা মিসিং থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এটা এই সূত্রের মাধ্যমে বের করতে হবে। মনে করেন আপনার অঙ্কে এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে কিন্তু ওপেনিং ইনভেন্টরি দেওয়া নাই, সেই ক্ষেত্রে আপনি এই সূত্রটাই অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে সাইড চেঞ্জ করে ওপেনিং ইনভেন্টরিটা বের করে ফেলবেন। আর যদি হচ্ছে দেখা যাচ্ছে ওপেনিং ইনভেন্টরি আছে, এন্ডিং ইনভেন্টরি আছে, প্রোডাকশন আছে কিন্তু সেলস নেই, সেই ক্ষেত্রে এভাবে এই সূত্র অনুযায়ী হচ্ছে আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। মানে এই 4টা ইউনিটের কোনো একটা মিসিং থাকতেই হচ্ছে এই সূত্র অনুযায়ী করতে হবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? মেজবাস সাদিক ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? বাপ্পি ভাইয়া কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা কি ক্লাসে আছেন? আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আর কোশ্চেন না থাকলেও একটু রেসপন্স করেন, আমি তাহলে এইচডব্লিউ তে চলে যাবো, আপনাদের এইচডব্লিউ টা দেখাবো। ভাইয়া, হ্যাঁ বল। ভাইয়া অঙ্কটা একটু কি অল্প করে বুঝাই দেওয়া যায়? আমি প্রথম থেকে ঢুকতে পারিনি। প্রথম থেকে ঢুকতে পারেননি? আপনি কোন পর্যন্ত পেয়েছেন আমাকে সেটা বলেন, তার আগ পর্যন্ত বুঝিয়ে দিচ্ছি। ভাইয়া শেষের টুকু পাইছি শুধু। শুধু শেষের টুকু পেয়েছেন? হ্যাঁ, অল্পই করে একটু বুঝাই দিন। আচ্ছা দেখেন, এইখানে আমাদের অঙ্ক পড়ে আমরা বুঝতে পারছি যে আমাদের অঙ্কে প্রোডাকশন ইউনিট দেওয়া আছে 25,000 ইউনিট, এবং হচ্ছে সেলস ইউনিট দেওয়া আছে 20,000 ইউনিট, যেটা হচ্ছে 250 টাকা করে পার ইউনিট বিক্রি হচ্ছে। এবং এই প্রোডাক্ট তৈরি করতে আরো কি কি খরচ হয়েছে সেটাও হচ্ছে আমাদের এই অঙ্কে দেওয়া আছে। সেটা হচ্ছে ম্যাটেরিয়াল খরচ দেওয়া আছে, ডিরেক্ট লেবার দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড গুলো দেওয়া আছে, ফিক্সড এবং ভ্যারিয়েবল ওভারহেড গুলো দেওয়া আছে, এবং অঙ্কে বলে দ্বিতীয় দেওয়া আছে হচ্ছে মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 1 লক্ষ টাকা, ফিক্সড এক্সপেন্সটা দেওয়া আছে। আমাদেরকে বলছে যে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং অনুযায়ী। তো এই কস্টিং অনুযায়ী হচ্ছে আমাদের অঙ্ক তৈরি শুরু করতে হবে। তো আমাদের অঙ্কের শুরুতেই দেখতে হয় যে আমাদের 4টা ইউনিটের ভ্যালুস দেওয়া আছে কিনা, এইমাত্র যে কথাগুলো বললাম যে 4টা ইউনিট আছে কিনা সেটা দেখতে হবে। তো আমাদের এই অঙ্কে দেখতে পাচ্ছি যে 2টা ইউনিট দেওয়া আছে, একটা হচ্ছে প্রোডাকশন ইউনিট দেওয়া আছে আর হচ্ছে সেলস ইউনিট দেওয়া আছে। আর বাকি 2টা ইউনিট দেওয়া নাই, একটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি দেওয়া নাই, ওপেনিং ইনভেন্টরি দেওয়া নাই। এভাবে যদি দুইটার কোনোটাই যদি দেওয়া না থাকে
সেই ক্ষেত্রে হচ্ছে ওপেনিং ইনভেন্টরিকে শূন্য ধরে এন্ডিং ইনভেন্টরিটা ক্যালকুলেশন করতে হবে। তো এইভাবে ক্যালকুলেশন করে আমরা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি বের করলাম 5,000 ইউনিট। এরপরে আমরা ছকে চলে গেলাম। ছকের কাজটা কিভাবে করলাম? ছকের কাজটা হচ্ছে এখানে ছকটা আপনি দেখবেন, দেখে এইখানে ছক অনুযায়ী যেই যেই ইনফরমেশন গুলো হচ্ছে আমাদের অঙ্কে আছে সেই সেই ইনফরমেশন অনুযায়ী হচ্ছে এখানে ক্যালকুলেশন গুলো করতে হবে। এখানে আমরা প্রথমত হচ্ছে দেখতে পাচ্ছি আপনার সেলস, কস্ট অফ গুডস সোল্ড সবটাই আছে। ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা বের করতে পেরেছি, ওপেনিং ইনভেন্টরি যোগ করেছি, এন্ডিং ইনভেন্টরি লেস করেছি, কিন্তু এখানে বাকি যে দুইটা অ্যাডিশনাল ইনফরমেশন আছে, যে অ্যাড অথবা লেস আন্ডার অ্যান্ড ওভার অ্যাপ্লাইড অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এবং অ্যাড অর লেস আনফেভারেবল অ্যান্ড ফেভারেবল ভ্যারিয়েবল ভ্যারিয়েন্স, এই দুইটা ইনফরমেশন আমাদের অঙ্কে দেওয়া নাই। যেহেতু অঙ্কে দেওয়া নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এই দুইটা ইনফরমেশন বাদে বাকি ক্যালকুলেশন গুলো করে ফেলতে হবে। করে ফেলে আমরা নেট ইনকাম বের করলাম। ঠিক একইভাবে আমরা হচ্ছে ভ্যারিয়েবলের ছকটাও দেখবো। দেখার পরে এখানেও সকল ইনফরমেশনই আছে, শুধুমাত্র দুইটা ইনফরমেশন নাই। একটা হচ্ছে এই যে অ্যাড অথবা লেস আনফেভারেবল অথবা ফেভারেবল ভ্যারিয়েবল ভ্যারিয়েন্স, এইটার ইনফরমেশন নেই। এবং ভ্যারিয়েবল এবং লেস হচ্ছে ভ্যারিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এইটা নেই। তো এই দুইটা বাদেই হচ্ছে এখানে ক্যালকুলেশনটা করতে হবে। নিচের এটা যেহেতু নেই, এখানে শূন্য ধরে কাজ করতে হবে। এভাবে করে নেট ইনকাম বের করতে হবে, এবং নেট ইনকাম বের করার পরে এই অঙ্কটা ঠিক একই রকমের অঙ্ক যেটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং এ করেছিলাম, যে এই অঙ্ক সঠিক হলো নাকি ভুল হলো সেটা আমরা নিজেরাই বের করতে পারবো, সেটা হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্টের মাধ্যমে। তো রিকনসিলিয়েশন স্টেটমেন্টের এই ছকটার অনুযায়ী যখন আমরা দেখবো যে আমাদের ডিফারেন্স ইন নেট ইনকাম এবং ডিফারেন্স ইন ইনভেন্টরি এই দুইটার ভ্যালুসই হচ্ছে মিলে যাচ্ছে, তখন বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। আদারওয়াইজ বুঝতে হবে যে যদি এই দুইটার ভ্যালু যদি না মেলে, তাহলে বুঝতে হবে আমাদের অঙ্কে কোথাও না কোথাও ভুল হয়েছে। তখন হচ্ছে আমরা এই ভুলটা ফাইন্ড আউট করে সেটা কারেকশন করব। কারেকশন করার পর এটা মিলে গেলেই বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা হয়েছে, আদারওয়াইজ বুঝতে হবে আমাদের অঙ্কটা ভুল হয়েছে। আপনি কি মোটামুটি বুঝতে পেরেছেন? আর দ্বিতীয় হচ্ছে রেকর্ডিং ক্লাসটা দেখে নিতে হবে। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের এইচডব্লিউটা দেখেন। এইচডব্লিউটা সেম একই টাইপেরই অঙ্ক দিয়েছি, যে পদ্মা লিমিটেড, পদ্মা কর্পোরেশন এখানে হচ্ছে 24,000 ইউনিট তারা প্রোডাকশন করেছে, এবং তারা সোল্ড করেছে হচ্ছে 20,000 ইউনিট, যেটা প্রত্যেকটা ইউনিটের মূল্য হচ্ছে 22 টাকা করে। আর তাদের প্রোডাক্ট তৈরি করতে যা যা খরচ হয়েছে সেটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল এত, ডিরেক্ট লেবার হচ্ছে 60,000, ফ্যাক্টরি ওভারহেড দুই ধরনেরটাই দেওয়া আছে, ভ্যারিয়েবল এবং ফিক্সড। আর মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দ্য ইয়ার টোটাল টাকা 70,000, এটাও হচ্ছে ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে। এবং আমাদেরকে বের করতে বলছে ইনকাম স্টেটমেন্ট করতে হবে দুইটা মেথডে, এবং রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে হবে। আমরা কি এই অঙ্কটা সবাই করতে পারবো? একটু রেসপন্স করবেন। প্রশ্নটা একটু পড়ে দেখেন তো, দেখে আমাকে প্রশ্ন করেন হ্যাঁ, যদি এখানে বুঝতে কি পারেন। এক্সপেন্স শূন্য হবে তাই না? জি। মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাঁ, মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের যে ফিক্সড এক্সপেন্স তো শূন্য হবে তাই না? ফিক্সড এক্সপেন্স শূন্য হবে না। এখানে মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দ্য ইয়ার টোটাল 70,000 টাকা। অল আর ফিক্সড এক্সপেন্স, মানে এই 70,000 টাকা যেটা আছে এটা হচ্ছে ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে আপনার, ও ভ্যারিয়েবল আচ্ছা এক্সপেন্স। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলেও করতে পারেন, কোশ্চেন না থাকলেও রেসপন্স করবেন, তাহলে আমি ক্লাসটা এখনই শেষ করে দিব। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এক এক করে একটু সবাইকে জিজ্ঞাসা করি। খাদিজা আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। হ্যাঁ, আজকের লেকচারটা কি বুঝতে পারছেন সম্পূর্ণ? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তাসলিমা আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। হ্যাঁ আপু, আপনার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, এরপরে হচ্ছে রেসপন্স করবেন এনা বিশ্বাস আপু, আয়েশা আক্তার আপু, ফারজানা আপু। আপনারা তিনজনে কি পুরোটা বুঝতে পেরেছেন? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া, বুঝতে পারছি সবকিছু ঠিকঠাক। ওকে, ঠিক আছে।
এরপরে হচ্ছে পিয়া বসু আপু, রিপা আপু এবং সাইমা সুলতান আপু, আপনারা তিনজন কি বুঝতে পেরেছেন? হ্যাঁ জি ভাইয়া বুঝতে ভাইয়া পারছি। লাস্ট হচ্ছে সুমাইয়া আফরিন আপু। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। হ্যাঁ আপু, আজকের লেকচারটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন? কোথাও কোনো প্রবলেম আছে? না ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সকলেই ভালো থাকবেন, থ্যাংক ইউ আপনাদেরকে।